না, হবেন না। ওনারা যারা চেনেন তারা জানেন উনি হবেন না। এই ভিডিও দেখার পরে উনি আমার ফোন দিয়ে ঝাড়ি দিবেন, বলবেন এসব কি পাগলামি শুরু করিস, আমি আমার দেশ নিয়ে আসি, আমার বয়স হয়েছে। তো যাই হোক, উনি যাই বলুক, সক্রেটিস বলছিলেন সেই নেতাই শ্রেষ্ঠ নেতা যে অনিচ্ছুক। জামাতের মতো রাজাকার বাহিনী আলবদর বাহিনী কোনোদিন ক্ষমতায় যাবে না, যাবে না, না না যাবে না। স্বপ্ন তো পরে, স্বপ্ন দেখুক গিয়া কয় পার্সেন্ট ভোট পায় দেখা যাবে। এইবার খালি ইলেকশনটা হয়ে লুক, তারপরে দেখা যাবে জামাতের এই দেশের সমর্থন কত দেখা যাবে। আমি কিন্তু নিজের রাজাকারের সন্তান বলি, আমি রাজাকার পরিবারের বলি। এগুলি বলি কেন বলি জানেন? চালাক তাই, বুদ্ধিমান এই শুধু বলি। কারণ ধরেন আমার বাপ যদি রাজাকার হইতো, আমার বাপ বিভিন্ন ঘর থেকে বাঙালিদেরকে তুলে নিয়ে পাকিস্তান ক্যাম্পে নিয়ে আসতো, তাহলে কি হলো? যারা তুলে দিয়ে আসলো আওয়ামী লীগের লোকজনের বউরে নিয়ে ক্যাম্পে দিয়ে আসছে না। যদি আমার বাপ রাজাকার হতো তাহলে কি করতো? আমার বাপ তাহলে আওয়ামী লীগের লোকজনের নিয়ে মহিলাদেরকে নিয়ে ক্যাম্পে দিয়ে আসতো। তো পাকিস্তান কারে বীর্য দিয়ে গেল? তোর মারে দিয়ে গেল। আওয়ামী লীগের মারদের পেটের মধ্যে বীর্য পয়দা হয়ে এখন ছাত্রলীগ যুবলীগ হয়েছে। আর বাকিগুলো যে ক্যাম্প ওই সীমান্তের ওই পারে গেছিল, ওগুলির পেটের মধ্যে দাদারা দিয়ে দিয়েছে, যেগুলি এখন জয় বাংলা করে। মালয়েশিয়া প্রবাসী আমাদের বাংলাদেশে ভাই বোনরা আছেন, আপনাদের জন্য একটা খুব বড় দর্শক, আজকের এই ভিডিওটি দেখলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন। আপনারা জানেন ইতিমধ্যে আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে, এখন ক্ষমতায় আছেন অন্তর্বর্তী সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস। অন্তর্বর্তী সরকারের মাননীয় উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস থাকাকালীন দেশে কি কি ঘটনা ঘটে যাচ্ছে তা আপনাদের প্রমাণ সহকারে দেখাবো। দর্শক, কথা আর বাড়াবো না, ভিডিওতে চলে যাব। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না। কাজ করতে করতে গিয়ে আবিষ্কার করছি, আসেন দেখি এটা কেমন। বিএনপিতে দুইটা কাজ করে। এক, সোশ্যাল কনফ্লিক্ট, যেটা সমাজে যে দ্বন্দ্বটা আছে সেটাকে ইন্টারনালাইজ করে ফেলে, মানে সেটা নিজের ভিতরে ঢুকে ফেলে, দলের ভিতরে ঢুকে ফেলে। মানে ধরেন সমাজে আওয়ামী লীগের রাজনীতি চলবে কিনা, এটা নিয়ে একটা দ্বন্দ্ব আছে, তো সেটাকে সে দলের মধ্যে নিয়ে ফেলে। আওয়ামী লীগের রাজনীতি করা উচিত এমন একটা দল তৈরি করে নিজের দলের মধ্যে এই মত প্রচার করবে, আর তার বিপরীতে আরেকটা দল তৈরি করে যারা ভিন্ন মত প্রচার করবে। এটি হইতেছে এক্সটার্নাল কনফ্লিক্টকে ইন্টারনালাইজ করা। কি সুবিধা পায় এতে? সে মনে করে যে এক্সটার্নাল যে কনফ্লিক্ট, এটা তো ম্যানেজ করা ডিফিকাল্ট, এক্সটার্নাল কনফ্লিক্টকে আমি যদি ইন্টারনাল করে ফেলি সেটাকে আমি কন্ট্রোল করতে পারবো ইজিলি, কারণ আমি তো নেতা, আমার কথা দুই পক্ষই শুনবে। তো আমি এই আলোচনাটা দলের মধ্যে থেকে করব এবং আমি এটাকে নিয়ন্ত্রণ করব। বুঝতে পারছেন? মানে সমাজের যে বিতর্ক সেটা আমি নিজের দলের ভেতরের একটা ইন্টারনাল বিতর্ক করে ফেলবো। দলের ভেতরে যদি আমি ইন্টারনাল, সমাজ তো আমার কথা শুনে না, তো দলের ভেতরে যদি আমি ইন্টারনাল কনফ্লিক্টটা নিয়ে আসি তাহলে দলের লোক সবগুলো আমার কথা শুনতে বাধ্য হবে। আর একটা বিষয় হইতেছে যে এরা একজনকে আরেকজনের পিছিয়ে লাগিয়ে দেয়। এই যে কনফ্লিক্টটা দলের ভিতরে নাই সেটা তৈরি করে। আমাকে এই যে ওয়াহিদুজ্জামান অ্যাপোলো একদিন বলে ফোন মেরা যে বিএনপির অনেক লোক বলে যে আপনি রয়ের এজেন্ট। হ্যাঁ, তার মানে কি বুঝেছেন তো? তার মানে এটাই যে শুনে হয় আমি বিব্রত হব বা সংকুচিত হব বা ভয় পাবো এবং আমি একটা আশ্রয় খুঁজবো, এবং আমাকে এমন একটা মহাশক্তির কাছে পাঠাবে যে আমাকে আশ্রয় দেবে অথবা সেই আশ্রয় দেবে। তার মানে বুঝেছেন তো? বা সেই বলবে আরে ব্যাপার না, আমি দেখতেছি এটা, আমার উপরে ছেড়ে দেন। হ্যাঁ, তো সে তার দলের লোকদের উপর আনুগত্যটা কেনে, তারা এটা চাপে ফেলে ভয় দেখায়, আনুগত্য আদায় করে। এটা বিএনপির কৌশল। যাই হোক, এই যে এক্সটার্নাল কনফ্লিক্টটাকে ইন্টারনালাইজ করে ফেলা, এটা তার নির্বাচনে আওয়ামী লীগের ভোট টানার একটা কৌশল। তো যাই হোক, এখন এই যে নির্বাচনী জরিপ, এটার প্র্যাকটিক্যাল ফলাফলটা কি? প্রথম ফল হইতেছে বিএনপি আগামী সরকার গঠন করতে পারছে কিনা এটা বিরাট সন্দেহের মধ্যে পড়ে গেল। ধরেন এনসিপি আর জামাত ঐক্য হইল, ওইদিকে বিএনপি নিজের ভোটের সাথে আওয়ামী লীগের ভোট আর জাপার ভোট মিলে একটা হাড্ডাহাড্ডি লড়াই হইল। তাও কি বিএনপি বা এনসিপি জামাত ক্ষমতা আসতে পারতেছে? না, পারতেছে না। কারণ ৬২.৫% মানুষ জামাত বিএনপি এনসিপি কারোই, এই ৬২.৫%-এর ভয়েস হয়ে উঠতে পারবে যারা, তারাই আগামী সরকার তৈরি করবে। তাইলে কিভাবে এটা গড়ে উঠবে? বাংলাদেশ একটা রাজনৈতিক ফ্রন্ট গড়ে উঠবে। প্রকৃতি শূন্যতা পছন্দ করে না। এই ৬২% মানুষের একটা ফ্রন্ট গড়ে উঠবে, এই মানুষকে ভয়েস দিতে হবে। এই ফ্রন্ট দেশের নির্বাচনে জিতে আসবে। কিভাবে? ধরেন কয়েকটা ব্রড ইস্যুতে যদি একটা ঐক্য হয়। ১ নাম্বার, বাংলাদেশে ভারতীয় আধিপত্যবাদের অবসান হবে। ২ নাম্বার, স্বাধীনতা, সার্বভৌমত্ব, জাতীয় মর্যাদা এবং আঞ্চলিক অখণ্ডতা অক্ষুণ্ণ রাখতে হবে। ৩ নাম্বার, আওয়ামী ফ্যাসিবাদের চিরস্থায়ী অবসান ঘটাইতে হবে। ৪ নাম্বার, একটা ইনসাফ ও সাম্যের বাংলাদেশ বানাইতে হবে। তো এই ইস্যু নিয়ে যদি ফ্রন্ট হয় তাহলে এই ৬২% সেই ফ্রন্টের সাপোর্টার হয়ে যাবে। এন্ড কইতে পারেন এমন কোনো ফিগার আছে যে এই ফ্রন্টের নেতৃত্ব দিতে পারবে? আজকে অনেকেই আছে। আমি আজ একজনের নাম বলবো, মাহমুদুর রহমান। উনি এই ফ্রন্টের নেতৃত্ব যদি দেন সবাই ওনার পাশে এসে দাঁড়াবে। ইলিয়াস কনক, পিনাকির কথা বাড়ি দেন, এরা মাহমুদ ভাই আওয়াজ দিলে ঝাঁপে পড়বি। এর বাইরে হেফাজত, ইনকিলাব মঞ্চ, আপ বাংলাদেশ, এবি পার্টি, ইসলামী শাসনতন্ত্র আন্দোলন, এরা সবাই এসে দাঁড়াবে। এটাই হয়ে উঠবে রাজনীতির মেইন স্ট্রিম। এনসিপি আর জামাতের কোনো অপশন থাকবে না এই ফ্রন্টে জয়েন না কইরা। বিএনপিও আসতে পারে এই ফ্রন্টে, স্বাগত জানাই আমরা। এই ইস্যুতে ঐক্য হইলে ওয়াই নট, কিন্তু সিট দেব মাইনা নিতে হবে। এই ফ্রন্ট মানে বিএনপির বিরুদ্ধে যাওয়া না, কিন্তু বিএনপির বিরোধিতা করাও না, বরং অ্যান্টি ফ্যাসিস্ট, অ্যান্টি ইন্ডিয়া সমস্ত শক্তিকে একটা কমন গ্রাউন্ডে নিয়ে আসা। আমি তো চাই বিএনপির আলতাফ হোসেন চৌধুরী ভাই উনি জিতে আসেন, ইয়াংদের মধ্যে শহীদুদ্দিন চৌধুরী আইনি জিতে আসুক, আমি এটা চাই। কিন্তু রুমিন ফারহানা হারুক, হাবিবুর রহমান হাবিব হারুক, ফজা পাগলা হারুক,
আমি যদি ইলেকশনের আগে দেশে যেতে পারি, আমি আলতাফ ভাইয়ের এলাকায় গিয়ে ক্যাম্পেইন করে দিয়ে আসবো, যেন উনি যেতে ধানের শীষের ক্যাম্পেইন করে দিয়ে আসবো। আমার ক্যাম্পেইনের দরকার নাই ওনার জেতার জন্য, উনি এমনি জিতবেন, কিন্তু আমি যাব আমার নিজের মনের শান্তির জন্য যাব, যে আমি আলতাফ ভাইয়ের ইলেকশনে কিছু কাজ করেছিলাম। তো এই যে ফ্রন্ট, এই ফ্রন্টের সুবিধা কি হবে? এই ফ্রন্টে রাজনৈতিক দলের মাতবরি থাকবে না। রাজনৈতিক দলগুলোকে কিন্তু দেশের মানুষ পছন্দ করে না, বিশ্বাসও করে না। সেজন্য রাজনৈতিক দল অ্যান্টি হাসিনা লড়াইয়ের নেতৃত্ব দিতে পারেনি। এটা মাইনে নিতে হবে সবাইকে। এই ফ্রন্ট 2024-এর বিপ্লব যারা করছে, সেই রকম একটা জনগণের ফ্রন্ট হইয়া উঠবে। রাজনৈতিক দল যা খুশি তাই করতে পারবে না। এনসিপির বালখিল্যতা, জামাতের রাজনৈতিক ভুল, অন্য ছোট দলের ন্যাশনাল ইম্প্যাক্ট তৈরি করার অক্ষমতা সব দূর হয়ে যাবে। এক নতুন আশায় দেশবাসী বুক বাঁধবে, সারা দেশে এক নতুন আশার সঞ্চার হবে। আমরা কলা গাছ যদি দাঁড় করাই দিই, বেশিরভাগ আসনে তারা জিতে আসবে। আমরা বিএনপির ট্রু ন্যাশনালিস্ট নেতাদের আসনে কোনো প্রার্থী দেবো না। আমাদের মার্কা হবে বাম্বু, বাম্বুর দাবরা নিতে দেশকে আবার সঠিক রাস্তায় নিয়ে আসবো। এই 62% থেকে বাংলাদেশের আগামীর রাজনীতি উত্থিত হবে। এখন প্রশ্ন হচ্ছে, মাহমুদ ভাই কি রাজনীতিতে এভাবে আসতে রাজি হবেন? না, হবেন না। ওনারা যারা চেনেন তারা জানেন উনি হবেন না। এই ভিডিও দেখার পরে উনি আমার ফোন দিয়ে ঝাড়ি দিবেন, বলবেন এসব কি পাগলামি শুরু করিস, আমি আমার দেশ নিয়ে আসি, আমার বয়স হয়েছে। তো যাই হোক, উনি যাই বলুক। সক্রেটিস বলছিলেন সেই নেতাই শ্রেষ্ঠ নেতা যে অনিচ্ছুক নেতা। মাহমুদ ভাই অনিচ্ছুক নেতা, তাই উনার বাংলাদেশের সেরা নেতা হওয়া সম্ভব। এইটারে বলে সিনাটাস আর্কিটাইপ। কঠিন লাগিচ্ছে, হ্যাঁ, কথাটা শুনে, টাইমটা শুনে, কিন্তু এটা খুব মজার ইতিহাস হচ্ছে। আসেন শুনি। উনার নাম ছিল লুসিয়াস কুইন্টিয়াস সিনসিনাটাস। 458 খ্রিস্টপূর্বাব্দে একজন রোমান সম্রাট ছিলেন তিনি। এই গল্পটা শুরু হয় একটা গভীর সংকট দিয়ে। রোমান সেনাবাহিনী কনসাল মিনুসিয়াসের অধীনে প্রতিবেশী উপজাতি ইকুইদের দ্বারা অবরুদ্ধ হয়ে পড়ে এবং ধ্বংসের মুখোমুখি হয়। রোম শহর আতঙ্কিত হয়ে যায়। এই চরম মুহূর্তে সিনেট মরিয়া হইয়া, উনি প্রাক্তন সেনাপতি ছিলেন সিনসিনাটাস, ওনাকে সম্রাট হিসাবে নিয়োগের পক্ষে ভোট দেয়। উনি তখন অবসর জীবনযাপন করেছিলেন এবং কৃষিকাজ করেছিলেন। সিনেটের একটা প্রতিনিধি দল তার ছোট খামারে পৌঁছায়, সেখানে তাকে তার জমিতে লাঙল চাষ করতেছে দেখে। দেশের ডাকে সাড়া দিয়ে সিনসিনাটাস একটা নতুন সেনাবাহিনী গঠন করে এবং অসাধারণ সামরিক অভিযানে একদিনের মধ্যে ইকুইদেরকে পরাজিত করে অবরুদ্ধ রোমান বাহিনীকে উদ্ধার করে রোম শহরকে রক্ষা করে। 6 মাসের জন্য ওনাকে সম্রাট বানানো হয়েছিল, কিন্তু 15 দিন বা 16 দিন পরে উনি ক্ষমতা চাইরা আবার চলে যান, ওনার ক্ষেতের মাঠে চলে যান কৃষিকাজ করতে। জর্জ ওয়াশিংটনের হিস্ট্রিও কিন্তু এরকম। উনিও কৃষিকাজ করতে চলে গেছিলেন, ওনাকে দৈরে এনে প্রেসিডেন্ট বানানো হয়েছে। জিন্না 1930 সালে হতাশ হয়ে কংগ্রেস রাজনীতি ছেড়ে দিয়ে লন্ডনে যে ওকালতি প্র্যাকটিস করেছিলেন, প্রচুর ভালো প্র্যাকটিস করেছিলেন, কিন্তু খুব প্রসার হয়েছিল, জমজমাট প্র্যাকটিস, বিলাসবহুল জীবন ছিল। ওনারা ধরে এনে মুসলিম লীগের নেতা বানানো হয়েছে, আর ভারতবর্ষের ইতিহাস বদলাই গেছে। এই যে আমাদের হাসান সৈয়দ সোহরাওয়ার্দী, তারও কিন্তু এরকম কাহিনী আছে। ওনার বোন বেগম শায়েস্তা ইকরামুল্লাহ সোহরাওয়ার্দীর লেখা জীবনীতে আছে। 1933 সালে সোহরাওয়ার্দী সিদ্ধান্ত নিল আর রাজনীতি করবেন না। ট্রেনে করে ভাইয়ের সাথে বোম্বে থেকে কলকাতা ফিরতেছিলেন। প্রোগ্রাম ছিল স্টেশনে নেমে বাসায় ফিরে রেস্ট নেবেন এবং ঘর সংসার করবেন। তো ওনার বড় ভাই ওনাকে ট্রেনে প্রতিজ্ঞা করেছে আর কখনো রাজনীতি করবা না। উনিও বলছেন আর করবো না ভাই। তো যাই হোক, হাওড়া স্টেশনে নামার সাথে হাজার হাজার মানুষ ওনাকে ঘিরে ধরে আল্লাহু আকবর, সোহরাওয়ার্দী জিন্দাবাদ স্লোগান দেওয়া শুরু করে। ওনারা মাথায় নিয়ে মিছিল করা শুরু করে। কাম শেষ, উনি রাজনীতিতে স্থায়ী হয়ে যান। ইতিহাস বদলে যায়। আমার উপরে ছাইরা দেন। দেশের মানুষ যদি তৈরি থাকে তাহলে মাহমুদ ভাই থাকেন দিয়েছেন, তার পরবর্তীতে তার ভিতরে অনুশোচনা আসা উচিত যে আমার এই বক্তব্য সঠিক হয়নি, এটা আসলে দেওয়া উচিত হয়নি। বরং এখন টিভি চ্যানেলে এসে বলেছেন যে জিহ্বা কাটা এটা কি খুব বড় কিছু হলো? মানে জিহ্বা এটা তো কেটে দেওয়াই যায়, এটা খুব একটা বড় অপরাধের কি আছে? এটা তো কোনো বড় কোনো অপরাধ না। একজন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা, যিনি বাংলাদেশের আগামী দিনের তিনি আশা করেন, প্রত্যাশা করেন, বা রুলস বলে সিনিয়র হিসেবে তিনি এমপি হলে মন্ত্রী হবেন, সেই ব্যক্তি যদি মন্তব্য করেন যে জিহ্বা কাটাটা এটা কি খুব বেশি অপরাধ হয়েছে, এটা বলাটা কোনো অপরাধী না, তাহলে বুঝতে পারেন যে আসলে আমরা কোন দিকে যাচ্ছি এবং আমরা যে নতুনত্বের রাজনীতি খুঁজছি সেই নতুনত্বের রাজনীতি আদৌ আমরা পাচ্ছি কিনা। আমি আগের ভিডিওতেও বলেছিলাম যে ব্যক্তিগতভাবে আমি ওনার সাথে বহু টকশো করেছি। 5ই আগস্টের পরে শাহবাগে একই মঞ্চে বক্তব্য দিয়েছি। পছন্দ করা একজন ব্যক্তি, অপছন্দের কিছু নেই। কিন্তু হঠাৎ করে এই 5ই আগস্টের পরে কেন জানি আমার সেই পুরাতন বন্ধুরাই পরিবর্তন হতে চলেছেন এমনভাবে, যেটাকে আর কোনোভাবেই বরদাস্ত করা যায় না, মেনে নেওয়া যায় না। আর মেনে নিলে আপনি তাহলে আর মানুষের মধ্যে থাকতে পারেন না। মানে আপনার জিহ্বাটা ধরে কেটে দিবে, যেখান থেকে ইচ্ছা সেখান থেকে, সেটা দা দিয়ে হোক, খন্তা দিয়ে হোক, কুড়াল দিয়ে হোক, কেটে ফেলবে। এরপরে আবার সাংবাদিকরা জিজ্ঞেস করবে ভাই এটা কেন করলেন, তো বলবে যে এটা কি খুব বেশি বড় কোনো অপরাধ হয়ে গিয়েছে, এটা কি খুব বেশি বড় কিছু হয়ে গিয়েছে, মানে এটা কোনো ব্যাপারই না। তাহলে এই হচ্ছে আপনার আমার সোনার বাংলাদেশ আর আপনার আমার সোনার বাংলাদেশের নেতাদের বক্তব্য। গত 16টি বছর আমরা আওয়ামী লীগ থেকে বাংলাদেশকে রক্ষা করার জন্য লড়াই করেছি, সংগ্রাম করেছি। সেখানে এই হাবিব ভাই অন্যতম, আমাদের সাথেরই একজন সহযোদ্ধা। আমরা অনলাইনে টকশোতে কথা বলেছি, তখন কি বলেছি? আওয়ামী লীগের জুলুম, আওয়ামী লীগের অত্যাচার, আওয়ামী লীগের নির্যাতন, আওয়ামী লীগের গুম, আওয়ামী লীগের খুন, আওয়ামী লীগের অন্য মতের মানুষের উপরে জুলুম নির্যাতন, বাক স্বাধীনতা হরণ,
এই কথাগুলোই তো আমরা বলেছি। তো আওয়ামী লীগ যে আচরণগুলো গত 16 বছর এস্টাবলিশ করেছে, একই আচরণ তার বিরোধিতাকারী ব্যক্তিদের কাছ থেকে যখন হবে, তাহলে সেই আচরণটা আর আওয়ামী লীগের আচরণের মধ্যে কোনো পার্থক্য থাকে? তাহলে আওয়ামী লীগ আর বিএনপির মধ্যে পার্থক্যটা কোথায় হাবিব ভাই? আরো দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আপনি একজন উপদেষ্টা। আমি গতকালকের জন্য একটা ভিডিওতে বলেছিলাম যে চেয়ারপারসনের উপদেষ্টা মানেই ভীমরুতিতে পেয়েছে। এই যে আমাদের একজন উপদেষ্টা ফজলুর রহমান সাহেব সকাল সন্ধ্যা ব্যস্ত আছে মুজিব বন্দনা নিয়ে। আওয়ামী লীগকে এস্টাবলিশ করার জন্য যে কয়জন ব্যক্তি দায়িত্ব পেয়েছেন তার মধ্যে অন্যতম হচ্ছে এই অ্যাডভোকেট ফজলুর রহমান। তার কোনো ইস্যু নাই, ইস্যু ছাড়া যেই সাধারণ শিক্ষার্থীরা বাংলাদেশকে স্বাধীন করে দিয়েছে তাদেরকে শত্রু বানানো তার একটা ইস্যু, তাদেরকে রাজাকার বানানো তার একটা ইস্যু। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা কত সুন্দর আয়োজন করেছে, শিবিরের ছেলেরা আয়োজন করেছে, সেখানে যে নাগরিক হত্যা করা হয়েছে অবৈধভাবে, সেই হত্যাকাণ্ডের বিরুদ্ধে তারা ফেস্ট করেছে, সেই ছবিগুলো প্রচার করেছে। তিনি বলছেন ক্যাম্পাসগুলোতে এদের ছবি টানানো হয় কেন? সব রাজাকারের বাচ্চা। বাংলাদেশে নিজামী, সাইদি, কাদের মোল্লা, আলী হাসান মুজাহিদ, মীর কাসেম আলী এদের রক্তের বিনিময়ে আজ এই বাংলাদেশটা স্বাধীনতার পথ সূচিত হয়েছে। শুধু তাদের রক্তই নয়, হেফাজতে ইসলামের রক্ত, 57 জন সেনা অফিসারের রক্ত, 24-এর গণ অভ্যুত্থানের আমার ভাইদের রক্ত, এভাবে করে শেখ হাসিনার হাতে যারাই মৃত্যুবরণ করেছে সকল রক্তের সমন্বয়ে আজকের এই বাংলাদেশটা আমরা পেয়েছি। কিন্তু আজকের তাদেরকে আবার দূরে ঠেলে দেওয়ার জন্য মিথ্যা শেখ হাসিনার বানানো নাটকগুলোকে সামনে এনে যুদ্ধাপরাধী নাটক এই সেই বানাচ্ছেন ফজলুর রহমান সাহেব। একটা বার ভেবে দেখেন নাই যে আপনার অস্তিত্ব আজ কোথায় থাকতো যদি এই আন্দোলনে সফল আমরা হতে না পারতাম? কিন্তু তিনি ওই একই আওয়ামী লীগের স্টাইলে যাকে তাকে রাজাকার বানাচ্ছে। 20 বছর 25 বছরের ছেলে রাজাকারের কি বোঝে, তাকেও রাজাকারের সন্তান, রাজাকার উপাধি দিয়ে দিচ্ছে। তার মানে সেই আওয়ামী লীগের ফটোকপি কয়েকজন ব্যক্তি এখন বাংলাদেশে চলমান রেখেছে, তার মধ্যে এই ফজলুর রহমান আরেকজন অন্যতম। আমি সে কারণে বলছি আমাদের এই হাবিব ভাইয়ের বক্তব্য, ফজলু ভাইয়ের বক্তব্য, এরকম করে আরো কয়েকজন নেতা আছে তাদের বক্তব্য যে কোথায় নিয়ে যাচ্ছে এই দলটাকে এবং কোথায় নিয়ে যাচ্ছে প্রশ্নবিদ্ধ করছে সেটা তারা নিজেরাও জানে না। আর এই কথাগুলো যারা স্মরণ করিয়ে দিবে তারা হয়ে যাবে রাজাকারের দোষর, তারা হয়ে যাবে আলবদর আল শামস। দুঃখ লাগে, কষ্ট লাগে। এটা হতে পারে না। এই দলটি একটি ইসলামী মূল্যবোধের দল ছিল, এই দলটি একটি জাতীয়তাবাদী মূল্যবোধের দল ছিল। এই দলটাতে যদি বামপন্থী একজন নাস্তিকবাদী লোকও থাকতে পারে, ধরেন গণতন্ত্রের স্বার্থে যে সবাই থাকবে, তাহলে এই দলের উচিত ছিল এই দলে ডানপন্থী আদর্শবাদী মানুষরাও থাকবে যারা ন্যায়ের পক্ষে কথা বলবে, অন্যায়ের বিরুদ্ধে কথা বলবে। কিন্তু আজ তারা কোণঠাসা। আমি নিশ্চিত তাদের আজকে অস্তিত্ব নেই। এখানে শুধুমাত্র তাদেরই অস্তিত্ব যারা সকাল সন্ধ্যা জামাত শিবিরকে গালি দিতে পারবে, মানে ইসলামপন্থী রাজনৈতিক দলগুলোর বিরুদ্ধে স্লোগান তুলতে পারবে, পীর সাহেবদেরকে নেশাখোর বলতে পারবে। আজকে তাদের খুব মূল্যায়ন। এটা দলের জন্য যেমন ক্ষতিকর, দেশের জন্য ক্ষতিকর, ঐক্যের জন্য ক্ষতিকর। আমি হাবিব ভাই আপনার এই জিহ্বা কাটার দুঃসাহসটা আমি মেনে নিতে পারি না। এটা অত্যন্ত জঘন্য একটি মানে কাজ আপনি করেছেন, বলেছেন। আপনার উচিত জাতির কাছে এসে প্রকাশ্যে ক্ষমা চেয়ে যে না, এই ধরনের বক্তব্য আমার মতো সিনিয়র রাজনীতির থেকে কোনোদিন সঠিক হয়নি। এবং আপনাকে আমি অনেক পছন্দ করি বিধায় কথাগুলো বললাম। আর ফজলুর রহমান সাহেবের উচিত রাজনীতি থেকে অবসরে গিয়ে তারপরে আপনার নতুন মানে জীবন শুরু করা, কারণ আপনার আর কোনো পরিবর্তন হওয়ার লক্ষণ আমি দেখি না। কারণ আপনার সব শেষ। আপনি 24 ঘন্টাই বসেছেন একটা বিস্ফোরা হিসাবে জাতির ভিতরে বিভাজন সৃষ্টির জন্য, এবং আপনি আপনার বিশেষ উদ্দেশ্য পারপাস সাফ করার জন্য। আর আপনার পারপাস আর কিছুই না। শেখ মুজিব আর শেখ হাসিনা, আপনি বিএনপির আপন, এটা পৃথিবীর কেউ বিশ্বাস করে না। যারা করে তারা বিএনপির ধ্বংস চায়। আপনি বিএনপির একজন ধ্বংসকারী ব্যক্তি ছাড়া আর কিছুই না। আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি আপনার মাধ্যমে কোনো আদর্শ বাস্তবায়িত হবে না। প্রিয় ভাইরা, অতএব আমাদেরকে সতর্ক হতে হবে, আমাদেরকে আরো বেশি করে সচেতন হতে হবে। বাংলাদেশের আগামী রাজনীতি এই যুবক তরুণদেরকে গালিগালাজ করে কেউ টিকে থাকতে পারবেন না। এই বাংলাদেশের আগামী রাজনীতিতে কেউ কারো চোখ রাঙাকে ভয় পায় না। আগামী রাজনীতি হবে একটা স্বচ্ছ, সৎ, ভালো মানুষদের প্ররোচনায় দেশ চলবে, পরিচালনায় দেশ চলবে। সেরকম একটি বাংলাদেশের প্রত্যাশা জনগণ করে। নতুন নতুন নেতা আবার একজন দেখলাম, কি নাম জানি, এনডিপির ববি হাজ্জাজ। দল নাই, কিছু নাই, মানুষ নাই, ব্যানার ধরার লোক নাই, 4 জন লোক নাই, দাঁড়িয়ে বক্তব্য দিয়ে বলছে বাংলাদেশে ডানপন্থীদের উত্থান ঘটাতে পারবে না। ডানপন্থীদের উত্থান ঠেকানোর জন্য উনি আসছে। কোথায় আসছে? বিএনপির কাঁধে ভর করতে আসছে। বেটা, তোর দলে নাই 4টা মানুষ, ব্যানার ধরার 4 জন লোক, চ্যালেঞ্জ দিয়ে বলছি 4 কর্নারে 4 জন লোক যদি হাজির করতে পারে বিনা বেতনে, রাজনীতি ছেড়ে দেবো। নাই, দায়িত্ব টেনে টেনে মানুষ এনে তারপরে কাজ করাতে হয়। সেই দল বলে বাংলাদেশে ডানপন্থী রাজনীতি বন্ধ করে দিতে হবে, ডানপন্থীদের উত্থান ঠেকাতে হবে। তুমি ঠেকানোর কে? তোমার বাবার কে তুমি ঠেকাও? তোমরা আওয়ামী লীগের পরিবারের সন্তান হয়ে বাংলাদেশের গত 16 বছর কি করেছো? একটা দুইটা মিছিলের সামনে এসে ষড়যন্ত্র করে 5-7 জন মানুষ নিয়ে এই সকল এজেন্ট ভিত্তিক রাজনৈতিক দল দিয়ে বাংলাদেশের পরিবর্তন হবে না। দর্শক শ্রোতা, ডক্টর ফয়জুল হক সাহেবের বক্তব্যের কিছু অংশ আপনারা শুনলেন। অবশ্যই মতামতটা জানাবেন। দ্বিতীয়তে চলুন আমরা মাসুম মাহবুব ভাইয়ের কিছু মূল্যবান বক্তব্য শুনে আসি। আমাদের জুলাই বিপ্লবের অন্যতম নায়ক হাসনাত আব্দুল্লাহ বাংলাদেশের প্রধান গোয়েন্দা সংস্থা ডিজিএফআই কে ইঙ্গিত করে বলেছেন এটিকে ব্যান্ড করে দেওয়া উচিত। কেন তিনি এই অভিযোগ তুললেন সেই বিষয়ে আলোচনা করব। পাশাপাশি জুলাই বিপ্লবের অন্যতম আরেক নায়ক সার্জিস আলমের বিরুদ্ধে স্বাধীন বাংলাদেশের প্রথম মামলাটি কারা করলো, কেন করলো। 3 নম্বর গুরুত্বপূর্ণ আলোচনা থাকবে বিএনপির এক নেতা জিহ্বা কেটে নেওয়ার হুমকি দিয়েছেন, পাশাপাশি বলেছেন ভোট কেন্দ্রে জামায়াতকে ভোট দিয়ে কেউ সুস্থভাবে বাড়ি ফিরে যেতে পারবে না। তাহলে কি সুষ্ঠু নির্বাচন হচ্ছে না? জামাত কি প্রতিক্রিয়া দেখালো? তারপরের আলোচনার বিষয়টি থাকবে
যে বাংলাদেশ কি দিল্লির পকেটে আবারও চলে যাচ্ছে বা কেউ দিল্লির পকেটে বাংলাদেশকে ঢোকাবার চেষ্টা করছে? দর্শক, নাসিরুদ্দিন পাটোয়ারি বলেছেন ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না। একের পর এক মানে আমাদের সামনে বিপদ ঘনিয়ে আসে। অন্যদিকে সিলেটের কোম্পানিগঞ্জ আমরা দেখলাম সাদা পাথর কিভাবে লুট হয়েছে, এর জন্য আসলে কারা দায়ী? ফেব্রুয়ারিতে নির্বাচনের ঠিক ঘোষণার আগ মুহূর্তে বিএনপি সবচেয়ে বেশি চাপে পড়ে গেছে অভ্যন্তরীণ চাঁদাবাজদের বা দুর্নীতির কারণে। পাশাপাশি এই সুযোগটি কাজে লাগাচ্ছে জামাত ইসলাম। আবার জামাতের আমিরের সাথে হঠাৎ করে মাহফুজ আলম কেন দেখা করলেন, কি বার্তা দিলেন তার কানে কানে শুনুন। এই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করতে চাই। প্রিয় দর্শক, আমি এই লাইভটি শুরু করব প্রথমেই নাসিরুদ্দিন পাটোয়ারির একটি বক্তব্য থেকে। কি বলেছিলেন নাসিরুদ্দিন পাটোয়ারি, চলুন আমরা এক নজর শুনে আসি। কারণ যদি ফেব্রুয়ারিতে নির্বাচন হয়, আমার যে ভাইরা শহীদ হয়েছিল, রক্ত দিয়েছিল, একটি নতুন সংবিধান ছাড়া ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না। একটি নতুন সংবিধান ছাড়া বাংলাদেশে নির্বাচন হয়, তাহলে ওই মায়ের বুকের সন্তানকে ফেরত দিতে হবে। আরেকটা ফেসিবাদের কারখানা রয়ে গিয়েছে এখনো। ছাত্র শক্তি থেকে, পাট চক্র থেকে। দর্শক, আপনারা নাসিরুদ্দিন পাটোয়ারির বক্তব্যটা শুনলেন। ফেব্রুয়ারিতে নির্বাচন হচ্ছে না তিনি ঘোষণা দিয়েছেন, সঙ্গে বলেছেন যে মায়ের বুক খালি হয়েছে, আগে তাদের বিচার দিতে হবে, তাদের কাছে যেতে হবে, তারা নির্বাচন চায় কিনা এই মুহূর্তে, এই বন্দোবস্তে বা এই সিস্টেমে বা এই পরিবেশে। এটি নিয়ে কালকে বাংলাদেশের প্রত্যেকটি গণমাধ্যমে বেশ আলোচনা হয়েছে। কেউ কেউ বলেছেন নাসিরুদ্দিন পাটোয়ারি কে এই ঘোষণা দেওয়ার, তিনি কি নির্বাচন কমিশনার, তিনি কি সরকার? যে যেটাই বলেছেন, কিন্তু নাসিরুদ্দিন পাটোয়ারির বক্তব্যটা আমার কাছে মনে হয়েছে তিনি বলেছেন ফেব্রুয়ারিতে নির্বাচন হচ্ছে না, কারণ বিপ্লবে যে মায়েরা তাদের সন্তানদের হারিয়েছে, যারা পঙ্গুত্ব বরণ করেছে, যারা রক্ত দিয়েছে এই রাষ্ট্রের জন্য, নতুন বন্দোবস্তের জন্য, তারা কি নতুন বন্দোবস্ত পেয়েছে? প্রশ্নটি আসে, প্রফেসর ইউনূস যখন এই রাষ্ট্র ক্ষমতায় বসছিলেন, আমাদের আকাশচুম্বী প্রত্যাশা ছিল তার কাছে কি, যে বাংলাদেশের গতানুগতিক রাজনীতির বাইরের একজন মানুষ, তিনি বিশ্বব্যাপী সমাদৃত নোবেল বিজয়ী, তার হাত ধরে বাংলাদেশ কিছু একটা পাবে, এবং সেভাবেই বাংলাদেশ এগুচ্ছিল। প্রফেসর ইউনূসের প্রথম ভুল, তিনি যে মন্ত্রী পরিষদ বা উপদেষ্টা পরিষদ তৈরি করেছেন। দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। এই নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ধন্যবাদ।